আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আমার মেয়েটাকে কেমন দেখলে বাবা? কেমন আছে নীলাক্ষী? বিশ্বাস করুন ও খুব ভালো আছে মা। ভালো তো নেই আমি, আবার ঘুম কেড়ে নিয়েও দিব্যি শান্তিতে ঘুমাচ্ছে মা। যে দেখুন। অবনীশেখের গাল বেয়ে পানি গড়িয়ে পড়ে। হৃদিতের বলা কথাগুলোর মাঝে লোকায়িত যন্ত্রণাগুলো উনি অনুভব করতে পারেন। চঞ্চল হস্তে নেত্রযুগল মুছে নেয়। ওনাকে যে সবসময় ন্যায় দৃঢ় থাকতে হবে, ভেঙে পড়লে চলবে না। জীবনে এখনও দীর্ঘপথ পাড়ি দেওয়া বাকি। এই জীবন থেকে এত সহজে ওনার মুক্তি নেই। আমার মেয়ে কেমন আছে মা? হৃদিতের প্রশ্নে অবনীশেখের চোখে মুখে বেদনার ছাপ ফুটে ওঠে। ব্যথাতুর কণ্ঠে বলেন, আমার নাতনির পৃথিবীতে আসা 3 দিন অথচ না পেরেছে মায়ের মিষ্টি ছোঁয়া, আর না পেয়েছে বাবা নামক সুপার হিরোর ছোঁয়া। সব সময় ভাগ্যের এমন কঠিন কাঠগড়ায় আমাকেই কেন দাঁড়াতে হয় বাবা? আমি অপারগ মা, আপনার বেচারাই সম্পূর্ণ আমিটা অস্তিত্বহীন। এই দিকটা সামলিয়ে রাখবেন মা, আমাকে একটু কাজে বাইরে যেতে হবে। হৃদিতের শান্ত শিথিল কণ্ঠস্বরের প্রত্যুত্তরে অবনীশেখ হাসিচোখ মাথা নাড়ায়। হৃদিতের অধরে বাঁকা হাসি। সেভাবেই ওখান থেকে প্রস্থান করে। জ্যোৎস্না গলিয়ে ভেসে আসছে ক্ষুধার্ত কুকুরের ডাক। ঝিঝি পোকারা তাদের বেসুরো কণ্ঠে গান ধরেছে। দোচালা টিনের ঘরের এক কক্ষের জানালার পাশে পেতে রাখা বড় খাটটাতে বউরূপে বসে আছে মায়া, পা জোড়া ভাঁজ করে হাঁটুতে মাথা রেখে। খাটটা শত শত ফুলের সমাহারে সাজানো। ঘরের প্রতিটা কোণায় ছড়িয়ে আছে কাঁচা ফুলের সুবাস। ফুলের সুবাসে যেন মেতে উঠেছে অন্ধকার রুমের অশরীরীগুলো। এই ফুলের সুবাস মায়ের বক্ষবিঞ্জরে তীব্র রক্ত ছড়াচ্ছে। ক্ষণে ক্ষণে চোখের দৃষ্টি ঘোলাটে করে দিচ্ছে। পৃথিবীর সবকিছুই কেমন অসহনীয় লাগছে মায়ের কাছে। এই সবকিছু থেকে অবকাশের প্রয়োজন, মুক্তি প্রয়োজন, কিন্তু মৃত্যু ব্যতীত মুক্তির পথ জানা নেই মায়ার। তাই তো চাইলেও নিজেকে মুক্তি দিতে পারছে না। জানালার পেছনে যত দূর চোখ যায় শুধু নীরব নিস্তব্ধ মাঠ আর মাঠ। মাঠের মাঝে মাঝে কয়েকটা করে বসত বাড়ি। চাঁদের আলোয় সেগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। সোনালি শশীর রূপালী জ্যোতিতে মাঠের ফসলগুলো ঝলমল করছে, সাথে মৃদু বাতাসে ঝুলছে। মায়া অনুভূতিহীন চোখে সেদিকে তাকিয়ে আছে। তৎক্ষণাৎ মৃদু শব্দে দরজা খুলে ঘরে প্রবেশ করে 28 বছরের এক তাগড়া জোয়ান যুবক। শরীরে সাদা পাঞ্জাবি পাজামা জড়ানো, দেখেই বোঝা যাচ্ছে এখনো বিয়ের পোশাকে আছে। মায়া নড়ে চড়ে বসে। অজানা শঙ্কায় বুকটা মোচড় দিয়ে ওঠে। পাড়ার ভাবিরা গতকাল রাতে অনেক হাবিজাবি কথা বলেছে। সেগুলো যদি সত্যি মায়ের সাথে ঘটে, ভয়ে মায়ার হৃদস্পন্দন বৃদ্ধি পায়। হাত পা ক্রমশ অসাড় হয়ে আসছে। যুবক দরজা বন্ধ করে সামনে এগিয়ে আসে। মায়ের সুশ্রী আননে দৃষ্টি স্থির রাখে কিয়ৎকাল। গাছের ডালপালার ফাঁক ফোকর দিয়ে আসা নেশাকরের আবছা আলোয় মায়ের বদনখানা দীপ্যমান। যুবকের মনে হয় আকাশ থেকে কোনো হুড়পড়ি নেমে এসেছে ওর টিনের ঘরে। মুস্কি হেসে নম্রকণ্ঠে সালাম দেয়। আসসালামু আলাইকুম। সালাম শুনতে মায়া লজ্জায় আড়ষ্ট হয়ে যায়। ইস, সালামটা তো ওর দেওয়া উচিত ছিল। মুখটা লজ্জায় নামিয়ে নেয়, সাথে বেশখানি অবাক হয়। একটা ছেলের কণ্ঠস্বর কিভাবে এতটা শ্রুতিমধুর হতে পারে। মৃদু স্বরে সালামের জবাব দেয়, ওয়ালাইকুম আসসালাম। আপনাকে লজ্জা পেলে বড্ড আবেদনময়ী লাগে। বাই দ্য ওয়ে, ঘরের লাইট জ্বালান নিচে, এনি প্রবলেম? মায়াকে লজ্জা বাড়ানোর সময় সুযোগটুকু না দিয়ে একের পর এক প্রশ্নে তীর ছুটতে থাকে যুবক। মায়া ছোট্ট করে বলে, না। যুবক কপাল কুঁচকে কি যেন একটা ভাবে। ঘরের লাইট আর অন করে না। নিজের পরিহিত পোশাক পরিবর্তন করে স্বাভাবিক পোশাক পরে এসে মায়ার থেকে বেশ খানিকটা দূরত্ব বজায় রেখে বসে। মুখে তখনও মুস্কি হাসি বিরাজমান। কেমন আছেন? যুবকের করা প্রশ্নে মায়া মাঠের দিকে তাকিয়ে অবচেতন মনে জবাব দেয়, যেন এদিকে ওর কোনো খেয়াল নেই। যুবকের সাথে দৃষ্টি বিনিময়ের তাড়া নেই। ভালো খারাপ বুঝি না, তবে দিন তো কেটে যাচ্ছে এভাবে, আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে মায়ের ভুরুচোড়া সামান্য কুঁচকে যায়। ঘাড় ঘুরিয়ে যুবকের দিকে দৃষ্টিপাত করে। তবে নিগুড় অন্ধকারের চাদরের মাঝে মুখবায়ব অস্পষ্ট। সামনে উপস্থিত স্বামী নামক মানুষটাকে এখনো নিজের চোখে দেখেনি মায়া। পাশে বসেছিল ঠিকই, কিন্তু এই পুরুষালী মুখের দিকে তাকানোর আগ্রহ জাগেনি। জাগবে কিভাবে, মনে যে অন্যজনের বসবাস। মনে হচ্ছে খুব কঠিন প্রশ্ন করে ফেললাম আপনাকে। না, কেমন আছেন? বলবো না।
একের পর এক অদ্ভুত কার্যকলাপে মায়া হতভম্ব হয়ে যায়। বলবে না যখন তখন জিজ্ঞাসা কেন করতে বলল? এ আবার কেমন কথা ভাই? এ ছেলে পাগল টাগল নাকি? শেষমেশ একটা পাগলের সাথে বিয়ে হলো। মায়ের হতবাক চাহনি দেখে যুবক পুনরায় বলে, আই থিঙ্ক আপনি ভয় পাচ্ছেন। বি ইজি। আচ্ছা, আপনার নামটা যেন কি? এ প্রশ্নে মায়া মোটেও অবাক হয় না। যেখানে নিজেই অপরপক্ষের মানুষটার নাম জানে না, সেখানে ওনার না জানাটা অতি স্বাভাবিক। মায়া। জাস্ট মায়া? আগে পিছে কিছু নেই? না। নট ব্যাড। আপনার মতোই মিষ্টি একটা নাম। আমি হচ্ছি শ্রাবণ আহমেদ শান্ত। সবাই শান্ত বলে ডাকে, তবে আপনি শ্রাবণ বলে ডাকবেন। লেখাপড়া পোস্ট গ্রাজুয়েট। আপাতত বেকার হয়ে বাবার ছোট্ট ব্যবসা সামলাচ্ছি। আচ্ছা। মনে হচ্ছে আপনার মনটা কোনো কারণে ভালো নেই। গান শুনবেন? আপনি গান গাইতে পারেন? কণ্ঠে অবিশ্বাস্যতাও ফুটে উঠেছে। এ পর্যায়ে অল্প উৎসুক কণ্ঠস্বর শোনা যায় মায়ার। শান্ত হেসে বলে, হই মোটামুটি, তবে আপনার জন্য একটু চেষ্টা করতে পারি। আশা করি শুনতে খারাপ লাগবে না। কি শুনবেন বলুন? শান্ত উঠে যেয়ে আধার হাতে অর্ধ পুরনো একটা গিটার নিয়ে আসে। মায়ের উদ্দেশ্যে আবারও প্রশ্ন ছড়ে, বলুন কি গান শুনবেন? ভ্রমর কইও গিয়া। শান্ত কিছুক্ষণ অদ্ভুত দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে থাকে। মায়া উপলব্ধি করতে পারে অদূরে চোখজোড়া দৃষ্টি ওর দিকে নিক্ষেপ করা। অস্বস্তি এসে ঘিরে ধরে। শান্ত চোখ নামিয়ে নেয়, গিটারের সুর তোলে। ভ্রমর কইও গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে আমার অঙ্গ যায় জ্বলিয়া। ভ্রমর কইও গিয়া। গিটারে থাকা শান্তর হাত থামে। সুরগুলো ধীরে ধীরে ধরনের বুকে মিলিয়ে যায়। মায়ের দৃষ্টি তখন সুবিশাল অম্বরে স্থির, যেন গভীর কোনো ভাবনায় সাধ্যস্ত। চোখ দুটো সিক্ত, চাঁদের আলোয় তা চিকচিক করছে। শান্তর ভেতরটা কেমন অবিনাশী অনুভূতিতে ছেয়ে যায়। ভালো লাগা নাকি খারাপ লাগা শান্ত ঠিক বুঝতে পারে না। কাউকে ভালোবাসেন? বাসা থেকে কি জোর করে বিয়ে দিয়ে দিয়েছে, নাকি ভালোবেসে ঠকেছে, নাকি সেটা একপাক্ষিক ভালোবাসা ছিল? ঝটপট করে বলে ফেলুন তো মায়াপরি। মায়া চমকে ওঠে, বিস্ফোরিত নেত্রে শান্তর দিকে তাকায়। বিস্ময়ে বাখারা হয়ে পড়ে। সম্পূর্ণ পৃথিবী দুলে ওঠে, হাত পা থরথরিয়ে কাঁপতে থাকে। তা দেখে শান্ত ক্ষীণ হাসে। ওর ধারণা ঠিক। আপনার নামের অর্থ কি জানেন মায়াপরি? মায়া নামের অর্থ ভ্রম বা জাদু। আপনার নামের অর্থ সার্থক। এই যে বিগত 1 ঘন্টায় এই নিরেট হৃদয়ের শান্তকে আপনার জাদুতে বশীভূত করে ফেলেছেন, যেটা আপনার নিকট অজানা। ভয় পাবেন না, মহান আল্লাহর পক্ষ থেকে আমরা একে অপরের সাথে জুড়ে গেছি। আপনাকে ছুঁড়ে ফেলার সাধ্য এই শান্তর নেই। আপনাতে বাধা পড়ে গেছি, এই সম্পূর্ণ আপনিটা। আমাদের কথা বলার জন্য পুরো একটা জীবন পড়ে আছে। কোনো একদিন না হয় আপনার থেকে সবটা শুনবো। অবশ্য যেদিন আপনি চাইবেন, কোনো জোর নেই। অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ুন মায়াপরি। শান্ত উঠে দাঁড়ায়। গিটারখানা টেবিলের উপর অবহেলায় অযত্নে রেখে সিগারেটের প্যাকেটটা তুলে নিয়ে নীরবে ঘর থেকে বেরিয়ে যায়। মায়া একপাশে জানালার সাথে লেপ্টে শুয়ে পড়ে। নিঃশব্দে চোখ দিয়ে বর্ষণ নামে। নীলাভ গগনের বিশালতার মাঝে নিজেকে হারিয়ে মৃগাঙ্কের দিকে একদৃষ্টে চেয়ে আছে শান্ত। হাতে আতপোড়া জ্বলন্ত সিগারেট। অষ্টাধরে তার ছেলের হাসি ফুটিয়ে বলে, আমার ঘর নেই, দৌড় নেই, শান্তি নেই, আনন্দ নেই। আমি নিঃস্ব, আমি পরিশ্রান্ত। শান্ত থামে। পর মুহূর্তে অসহায় কণ্ঠে বলে, আমার একটা ভালোবাসার মানুষ নেই। সময় অমনেশা দ্বিপ্রহর। দিক বেদিক ভুলে ঝড়ের গতিতে কার ড্রাইভ করছে অলিভিয়া। শেষ রাতের ফ্লাইট। এই দেশে আর এক মুহূর্তও নাই। 2 দিন খুব কষ্টে গা ঢাকা দিয়েছিল। অলিভিয়া আগে থেকেই জানতো তখন পালাতে গেলে হৃদিতের কাছে ধরা পড়ে যেত। আর তাছাড়া এয়ারপোর্টে গত 2 দিন ধরে খুব টহল চলেছে। আজ সবটা শান্ত বিধায় অলিভিয়া সেই সুযোগ কাজে লাগিয়েছে। রাস্তাও পরিবর্তন করে অন্য দিক দিয়ে এয়ারপোর্টে যাচ্ছে। এই রাস্তাটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। দিনের বেলায়ও মানুষজন এই রাস্তা দিয়ে যেতে ভয় পায়। সবসময় আবছা অন্ধকারে ছেয়ে থাকে। রাস্তার দুপাশে অবহেলায় বেড়ে উঠেছে উঁচু উঁচু গাছপালার ঘন ঘন জঙ্গল। কেমন ভুতুড়ে গাছ, ছমছমে পরিবেশ। অলিভিয়া নিজেরও খুব ভয় লাগছে। তবে জীবন বাঁচাতে এরকম শত শত রাস্তা পাড়ি দিতে রাজি অলিভিয়া। হঠাৎ ওর থেকে পিছুটা
দূরে শুনশান নির্জন রাস্তার মাঝে গাড়ির হেডলাইটের আলো জ্বলতে দেখে অলিভিয়া ব্রেক কষে। জোরে জোরে হর্ন বাজাতে শুরু করে, কিন্তু না, গাড়িটার কোনো নড়চড় নেই। অলিভিয়া গাড়ি থেকে বের হতে প্রচণ্ড ভয় পাচ্ছে। আবার এই রাস্তা ছাড়া মেইন রাস্তা দিয়েও যাওয়া সম্ভব না। অলিভিয়া আর কোনো উপায় না পেয়ে পাশের সিট তুলে রিভলভার হাতে নিয়ে গাড়ি থেকে নেমে আসে। সাবধানতা অবলম্বন করে ধীর গতিতে সামনে উপস্থিত গাড়িটার দিকে এগিয়ে যেতে থাকে। গাড়িটার নিকট পৌঁছে দেখে গাড়ির ভেতরে কেউ নেই। অলিভিয়ার কপালে সূক্ষ্মবাজের সৃষ্টি হয়। আশেপাশে তাকিয়ে তীক্ষ্ণ নজরে সবটা দেখতে থাকে। অকস্মাৎ পেছন থেকে ভেসে আসে বজ্রনীরের শীতল কণ্ঠস্বর। হাই বেবি। অতি পরিচিত পুরুষালী কণ্ঠস্বর কর্ণগোচর হতেই অলিভিয়ার হৃৎপিণ্ড লাফিয়ে ওঠে। বুকের পানি শুকিয়ে গলাটা কাটকাট হয়ে আসে। দরদরিয়ে ঘামতে শুরু করে। বাম হাত দিয়ে সন্তর্পণে কপালের একাংশের ঘাম মুছে সময় নিয়ে আস্তে আস্তে পিছু ফিরে তাকায়। পরিচিত কণ্ঠস্বরের মালিকের সাথে পরিচিত আরও একটা মুখ দেখতে অলিভিয়ার চোখ জোড়া বড় বড় হয়ে যায়। চোখে মুখে ফুটে ওঠে অবিশ্বাস্যতা। মুখ দিয়ে ঘৃণার সহিত বের হয়, বিট্রিয়া। অলিভিয়ার মুখনিসৃত কথাটা কণ্ঠনালীতে আটকে যায়। নেত্রজোড়া স্থির রূপ ধারণ করে। পাতলা ফিনফিনের শরীরটা কালো কুচকুচে পিচের রাস্তায় ঢলে পড়ে। মাঝে পেরিয়েছে একটা দিন। ধরণী তমস্যাচ্ছন্ন। গভীর আধারে বিলীন হয়েছে হাস্য উজ্জ্বল প্রকৃতি। নীলিমা মেঘাচ্ছন্ন। কোমোদনাথ মুখ লুকিয়েছে মেঘেদের আড়ালে। শোনা যাচ্ছে অম্বুধরের হিংস্র গর্জন। এই বুঝি তীব্র বর্ষণে ভিজিয়ে দিল ধরিত্রী। রাত্রির প্রথম প্রহর। মেহেরিমাকে দুপুরে কেবিনে শিফট করা হয়েছে। এখন গভীর ঘুমে আচ্ছন্ন। রেসপন্স অনেকখানি বেড়েছে। ডক্টর জানিয়েছে নাও শি ইজ আউট অফ ডেঞ্জার। মেহেরিমার বেডের পাশে একটা টুলে গত 6 ঘন্টা যাবৎ বসে আছে হৃদিত। কোনো নড়চড় নেই। ইতিমধ্যে মেহেরিমার রক্তশূন্য ডান হাতটা নিজের শক্তপোক্ত হাতের মুঠোয় পুড়ে নিয়েছে। দৃষ্টি নিবদ্ধ মেহেরিমার হলদে ফ্যাকাশে বদনে। হৃদিত নিজের দেওয়া কথা রেখেছে। মেহেরিমাকে কেবিনে শিফট করার আগ পর্যন্ত আর দেখা দেয়নি, কিন্তু কেবিনে শিফট করার পর মুহূর্তে থেকেই মেহেরিমার পাশেই এক ধ্যানে বসে আছে। নিজের প্রাণ ভোমরার জ্ঞান ফেরার প্রহর গুনে চলেছে অনিমেষ। সময়ে বহমান। কিছুটা সময় এভাবেই পেরিয়ে যায়। মেহেরিমা নিজের নেত্রযুগল মেলে তাকায়। লাইটের তীব্র আলোক রশ্মি সহ্য ক্ষমতার বাইরে চলে যাওয়ায় তৎক্ষণাৎ তা বন্ধ করে নেয়। সময় নিয়ে ধীরে ধীরে আবারও আঁখি জোড়া মেলে ধরে। ঘাড় ঘুরিয়ে লাইটের বিপরীতে বাম সাইডের জানালায় দৃষ্টি স্থাপন করে। দীর্ঘ 3 দিন পরে আল্লাহর অতুলনীয় সৌন্দর্যের সৃষ্টি ভুবন চক্ষুদয়ের সামনে ভেসে ওঠে। অক্ষিকোটার পানিতে টইটম্বুর হয়ে যায়। গাল দিয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। সানশাইন। হৃদিতের কণ্ঠস্বর কর্ণধারে প্রবেশ করতে মেহেরিমা পাশ ফিরে যায়। সেই চিরচেনা মুখ। নিষ্প্রাণ দৃষ্টির সাথে দৃষ্টি মেলে যায়। মেহেরিমা কান্নারত নয়নেই মুস্কি হাসে। ছোট্ট করে বলে, তোকে এই 10th ফ্লোর থেকে নিচে ফেলে দেব। মেহেরিমার সমান্তরাল ভুরুজোড়া কুঁচকে যায়। প্রশ্নাত্মক চাহনি দিয়ে তাকায়। তা দেখে হৃদিত পুনরায় মুখ খোলে। আমার কথা না শোনার পানিশমেন্ট। মেহেরিমার মুস্কি হাসি অধর জুড়ে বিস্তৃত হয়। সেভাবে আহ্লাদের সহিত বলে, শুধু এতটুকুই? ইয়াপ। আমি রাজি। গুড গার্ল। আমাদের কুট্টুস কোথায়? নেই। মেহেরিমার পুরো পৃথিবী স্তম্ভিত হয়ে যায়। বিস্ময় খিচোড়া বড় বড় আকার ধারণ করে। ঠিক তখনই সুবিশাল অম্বর চেড়ে আলোর ঝলকানি রেখা ফুটে ওঠে। আশেপাশের কোথাও অঘোষিত বজ্রপাত হয়। মেহেরিমার মা সত্তাটা ভেতর থেকে নাড়িয়ে তোলে। ডুকরে কান্না করে ওঠে আখিজিকল দিয়ে নেট্রবাড়ি নামে। হৃদিত শান্ত চোখে সবটা দেখে চলেছে। মেহেরিমার নিকট এগিয়ে যেয়ে সাবধানতার সাথে ওকে উঠিয়ে বালিশে হেলান দিয়ে আধশোয়া করে বসিয়ে দেয়। বাম হাতে তখনও ক্যানোলা পরানো। আশা করা যায় এখন কিছুদিন ডক্টরের অবজারভেশনে রেখে প্রপার রেস্ট, টাইমলি মেডিসিন নিলে আর প্রপার কেয়ার পেলেই দ্রুত সুস্থ হয়ে উঠবে। হৃদিত সরে আসতে নিলেই মেহেরিমা জাপটে জড়িয়ে ধরে। কোমর জড়িয়ে বুকে মাথা রেখে হাউমাউ করে কাঁদতে থাকে। এ প্রথম মেহেরিমার কান্নায় হৃদিতের মাঝে তেমন কোনো হেলদোল দেখা যায় না। কি? আমাদের কুট্টুস? মেহেরিমার কন্দনরত কণ্ঠস্বর। হৃদিত চোখ দুটো ছোট ছোট করে বলে, হ্যাঁ, কুট্টুস কি? ওকে ছাড়া আমি বাঁচবো না। সব দোষ আমার। আপনি আমাকে মেরে ফেলুন। হৃদিত তর্জনী আঙ্গুল উঁচু করে মেহেরিমার নরম অধর জোড়া চেপে ধরে। একটু ঝুঁকে ঘনিষ্ঠ হয়ে দাঁড়ায়। কণ্ঠ কিছুটা খাদে নামিয়ে বলে, আর একটাও বাজে কথা নয়। লিটল কিটি, ক্যান আই গিভ ইউ এ প্যাশনেট কিস? মেহেরিমা হতভম্ব হাকিদয় নিয়ে তাকিয়ে থাকে। ক্ষণকালের জন্য বাখারা হয়ে পড়ে। এই মুহূর্তে এমনটা একদমই আশা করেনি। হৃদিত পুনরায় বলে, ক্যান আই?
মেহেরিমা নিরুত্তর। হৃদ তার উত্তরের অপেক্ষা করে না। মেহেরিমার ম্লান অধর জোড়া নিজের সিক্ত অধর দিয়ে আঁকড়ে ধরে। এইসবে পারমিশন নিতে মোটে অভ্যস্ত নয় হৃদিত। বউ নিজের মানে বউয়ের সব কিছুই নিজের, যখন যা মন চাইবে হুটহাট করে ফেলাতে বিশ্বাসী হৃদিত। নেহাতি অ্যানাবেলা অসুস্থ। 3 দিনের জমানো সবটুকু ভালোবাসা অধরে মিশিয়ে তবেই ক্ষান্ত হয়। মেহেরিমার শুকনো মুখটা দুহাতে রাজলাই নিয়ে বন্ধ চোখ জোড়ায় সিক্ত ভালোবাসার পরশ এঁকে দেয়। পরপরই সম্পূর্ণ মুখ জুড়ে চলে অধরের বিচরণ। অস্থির শব্দ করে গুনে গুনে 10টা চুমুক খায়। মেহেরিমার মুখে কিয়ৎকাল দৃষ্টি স্থির রাখে। অ্যানাবেলা, ওপেন ইউর আইস। মেহেরিমা ভিজা চোখ দুটো খুলে তাকায়। হৃদিত মৃদু হেসে বলে, তোর জন্য সারপ্রাইজ আছে, ডোন্ট ক্রাই জান। অকস্মাৎ বড় বড় কেবিন রুমটা বাচ্চার কান্নার আওয়াজে পরিপূর্ণ হয়ে ওঠে। মেহেরিমার ভিতরের মা নামক সত্তাটা অদ্ভুত টান অনুভব করে। কেবিনের দরজার দিকে নজর পড়তেই দেখতে পায় অবনী শেখ শুভ্র রঙা চাদরে মোড়ানো ফুটফুটে একটা বাচ্চাকে নিয়ে দাঁড়িয়ে আছে, যে আপাতত নিজের কোটি কোটি হাপা ছড়ায় ছিটায় কান্না করতে ব্যস্ত। অবনী শেখের পেছনে পরিবারের সকল সদস্যরাও উপস্থিত আছে। শোনা যায় মেহেরিমার কম্পিত কণ্ঠস্বর, আমাদের কুটুস পাখি, ওর কিছু হয়নি? আমাদের কুটুস ঠিক আছে? দৃষ্টি হৃদিতের মুখমণ্ডলে স্থির। হৃদিত ইশারায় হ্যাঁ বোঝায়। মেহেরিমাকে আর কে পায়। একটানে হাতের ক্যানোলা খুলে ফেলে, সাথে সাথে ফিনকি দিয়ে রক্ত ছুটে বেরিয়ে আসে। ওই রক্তাক্ত হাত, ব্যান্ডেজকৃত মাথা, যখন পেট নিয়ে বেড থেকে নেমে পড়তে উদ্যত হয়। হৃদিতকে বাধা দিয়ে ধমকে ওঠে, স্টপ অ্যানাবেলা, কুট্টুসকে এখানে আনা হবে, চুপচাপ বস। মেহেরিমার নামার সাহস পায় না, চুপচাপ বসে থাকে। শরীরে ঝাঁকি দিয়ে নামতে চেয়ে মাথাটায় বড্ড ব্যথা পেয়েছে। কেমন যেন যন্ত্রণা করে ওঠে, তবে সেদিকে বিশেষ পাত্তা দেয় না। চোখ মুখ খুশির ঝিলিক ফুটে উঠেছে। সন্তান কাছে পাওয়ার খুশিতে নিজের অতি পীড়িত অবস্থার সহজে ভুলে যায় মেহেরিমা। হৃদিত পাশের টেবিল থেকে টিস্যু নিয়ে যত্ন সহকারে রক্তাক্ত হাত মুছে দেয়। হাতে কিছুক্ষণ টিস্যু চেপে ধরে রাখায় রক্ত বের হওয়াটাও বন্ধ হয়ে যায়। ততক্ষণে অবনী শেখ পরীকে নিয়ে মেহেরিমার নিকট এসে দাঁড়িয়েছে। মেহেরিমা নিজের কাপা কাপা হাত বাড়িয়ে দেয়। অবনী শেখ হাসি মুখে মেহেরিমার হাতে তুলে দেয় পরীকে। আশ্চর্যজনকভাবে মিনিট 2 পেরোতেই পরীর কান্না থেমে যায়। এজন্যই বোধহয় মানুষ বলে মায়ের ছোঁয়া সবার থেকে আলাদা। মায়েদের গায়ে মিশে থাকে মা একটা সুবাস। পরী ওর ছোট্ট আঙ্গুলগুলো মুখে পুড়ে চুষতে চুষতে নিষ্পাপ চোখ দুটো দিয়ে একবার মেহেরিমাকে দেখছে, একবার হৃদিতকে দেখছে। হৃদিত পরীর দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। থমকে গেছে নিজের পৃথিবী। সব কিছুই স্বপ্নের মতো মনে হচ্ছে। নিজের অ্যানাবেলার কোলে নিজেদের ভালোবাসার অংশ। হৃদিতের কাছে এটাই পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য মনে হয়। মন প্রাণ অদ্ভুত রকমের ভালো লাগায় ছেয়ে যায়। মেহেরিমা ছোট্ট পরীর মুখটা ভালোবাসায় ভরিয়ে দিতে থাকে, ক্ষীণ স্বরে বলে, আমার মিষ্টি মেয়ে, হ্যাঁ আমার জান বাচ্চা। ও মা, কুটুস তো পুরোই ওর বাবার কপি। আমার ওই টোলটা না নিলে তো মনেই হতো না ও আমারও মেয়ে। মেহেরিমার কথায় সবাই হেসে ওঠে। হাসি নেই হৃদিতের মনে, আনমনে ভেসে চলেছে নিজের ভালো লাগার উত্তাল সাগরে। অবনী শেখ হৃদিতের দিকে তাকায়, বাবা, তুমি পরীকে কোলে নিবে না? তোমার ভালোবাসার চাদরে মুড়িয়ে দিবে না? বাবা নামক ভরসার হাত রাখবে না ওর মাথায়? হৃদিত ধ্যানচ্যুত হয়। কুটুসের থেকে চোখ সরিয়ে অবনী শেখের দিকে দৃষ্টিপাত করে। বাচ্চাদের মতো ঠোঁট উল্টিয়ে বলে, আমি তো ঠিকভাবে নিতে পারবো না মা, অনেক ছোট, ওর কুটি শরীরে ব্যথা পাবে। মেহেরিমা মিটিমিটি হাসে। এক সন্তানের বাবা হয়েও বাচ্চাদের মতোই রয়ে গেল। আরে আপনি আমার কাছে আসুন তো, আমি দিচ্ছি। কুট্টুস আপনার দিকে কিভাবে তাকাচ্ছে দেখুন। জলদি কোলে নেন আমার মেয়েকে। অগত্যা হৃদিতকে দুরু দুরু বুক নিয়েই কুট্টুসকে কোলে নিতে হয়। পরি নিজের ছোট্ট ছোট্ট হাত দুটো উঁচু করে আছে। তা দেখে হৃদিত মুখটা একটু নিচু করে। পরির ছোট্ট হাতের সাথে মুখটা হালকা স্পর্শ হয়। পরি আপন মনে মুচকি হাসে। এর যেন এক অপার্থিব দৃশ্য। মেয়ের ভুবন ভোলানো মিষ্টি জাদুকরী হাসি। হৃদিতের বক্ষস্থলে বাবা নামক নতুন অনুভূতির জন্ম নেয়। একটা ছেলের কাছে এটাই বোধ হয় পৃথিবীর শ্রেষ্ঠ অনুভূতি। হৃদিত পরীর গালে টপাটপ চুমো বসিয়ে দেয়। পরীর হাসি আরও বেড়ে যায়। মেহেরিমা আবারও একটু কোলে নিতে নিলেই পরী কান্না শুরু করে দেয়। সে তার বাবার কাছেই থাকবে। তা দেখে ত্রিদা হাসতে হাসতে বলে, মেহুরে, পরিও দেখি ভাইয়ার ভক্ত হয়ে গেছে। ভাইয়াকে পেয়ে তোর দিকে আর ফিরেও তাকায় না। যার মেয়ে তার ভক্ত তো হবেই। ওদের কাছে আমি প্রতিবেশী দেশের মতো। বাদ দে ভাই, ওরা বাবা মেয়ে ভালো থাকুক। মেহেরিমা ভেঙচে কাঠে।
তিধা হেসে গড়াগড়ি খাচ্ছে। হৃদিত স্মিত হাসে, বাকিদের ঠোঁটেও চাপা হাসি। সবার হাসাহাসির মাঝেই তাবান উৎসুক স্বরে বলে, পরীর নাম কি রাখবে ভাইয়া? হৃদিত পরীর সাথে খেলা করছে, সেভাবেই জবাব দেয়, হুমায়রা চৌধুরী মাহিরা। নামটা মেহেরিমার খুব পছন্দ হয়। অসুস্থ শরীর নিয়ে প্রাণবন্ত হাসে, এক প্রকার শরীরের সাথে যুদ্ধ করে সবটা করছে। সুখের এক মুহূর্তগুলো যে জীবনে বারবার আসে না। হঠাৎ কেবিনে আগমন ঘটে আয়রা চৌধুরীর। ক্ষিপ্ত হয়ে হৃদিতের দিকে এগিয়ে যায়, অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বলেন, আমার মেয়েকে কোথায় রেখেছো তুমি? আমার মেয়ের কিছু হলে তোমাদের চৌধুরী পরিবার ধ্বংস করে মাটির সাথে মিশিয়ে দিব আমি। ওনার এমন ব্যবহারে সবাই হতবাক হয়ে যায়, অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে থাকে। হৃদিত কপালে গুটি কয়েক ভাঁজ ফেলে বলে, আপনার মৃত প্রেমিকের জন্য যেভাবে এতদিন নাটক করে এসেছেন সেভাবে? আয়রা চৌধুরী থতমত খেয়ে যান, তবে দমে যাওয়ার পাত্রী উনি নন। হৃদিত, ফাজলামো করবে না। তো নাচবো? তোমার শেষ দেখে ছাড়বো আমি। আপনাকে কষ্ট করে দেখতে হবে না, আমি নিজেই আমার শেষটা দেখাবো। হাসালে হৃদিত, 24 ঘন্টা সময় দিচ্ছি তোমাকে। আমার মেয়েকে আমার কাছে সুস্থ স্বাভাবিকভাবে ফিরিয়ে না দিলে আমার দ্বিতীয় রূপ দেখাতে বাধ্য হব আমি। অলরেডি ওয়াচড। মনে রেখো, আমার মেয়ের কিছু হলে তোমার বেঁচে থাকার শক্তি আমি কেড়ে নেব। মেয়ের বদলে মেয়ের প্রাণ যাবে। আয়রা চৌধুরী হিংস্র চাহনি পরিতে নিবদ্ধ। হৃদিত তার ছেলের হাসি দেয়, তাহলে মায়ের বদলে মায়ের প্রাণ। ডিল ডান। আয়রা চৌধুরীর কথাটা শুনে কিছুক্ষণ হৃদিতের দিকে তাকিয়ে থাকেন। কিছু একটা ভেবে ঠিক যেভাবে এসেছিলেন সেভাবেই হন্তদন্ত হয়ে বেরিয়ে যান। যাওয়ার আগে অবনীশেখের দিকে তাকিয়ে শাসাতে ভোলেন না। প্রত্যুত্তরে অবনীশেখের আদরে ছিল বাঁকা হাসি। আজাদ চৌধুরী এসে রাতের খাবার জন্য ডাকেই হঠাৎ সবাই হতভম্ব অবস্থাতেই কেবিন থেকে বেরিয়ে যায়। থেকে যায় মেহেরিমা, হৃদিত আর অবনীশেখ। মেহেরিমা ভুরুর জোড়া কুচকে দুজনের দিকে তাকিয়ে আছে, ঘটনা বোঝার চেষ্টা করছে। হৃদিতের দিকে প্রশ্ন ছড়ে, অলিভিয়া কোথায়, আপনি কি সত্যি জানেন না? হৃদিত রহস্যময় হাসে, কোনো জবাব দেয় না। মেহেরিমা যা বোঝার বুঝে যায়। মানসপটে ভেসে ওঠে সে করুণ রাতের বিভৎস দৃশ্য। নিজের সে ক্ষতবিক্ষত অবস্থা, মুখমণ্ডল কঠিন হয়ে ওঠে। তেজি কণ্ঠে বলে, ওর সাথে আপনি কিছু করবেন না, ওর সাথে শেষ দেখাটা এই আমিই করব। হৃদিতের ঠোঁটের হাসি প্রসারিত হয়, যেন এটারই অপেক্ষায় ছিল। জো হুকুম ঘরওয়ালি। তাইফ কেবিনের বাইরে বেরোতে ওর ফোনটা সশব্দে বেজে ওঠে। প্যান্টের পকেট হাতড়ে ফোন বের করে স্ক্রিনে দৃষ্টি রাখে। চক্ষু গোচর হয় গ্রামের সাঙ্গপাঙ্গদের মাঝে থাকা একজনের নাম্বার। তাইফ নয় 6 বেবে কল রিসিভ করে। এমনিতেই কুট্টুসের আগমন, সাথে মেহেরিমার জ্ঞান ফিরে আসাতে সবার খুশি আকাশ ছোঁয়া। অনেকগুলো দিন পরে সবার মনের প্রাঙ্গণে বসন্তের দেখা মিলেছে। ভাই, একটা সংবাদ দেওয়ার ছিল। বল ভাই, আপনারা ভালোবাসতো ওই মায়া নামের মেয়েটার বিয়া ঠিক হইয়া গেছে। ফোনের অপর পাশের ব্যক্তির মুখনিসৃত কথাটা শুনে তাইপ চুপ হয়ে যায়। মুখের হাসি অন্তর্নিহিত। তখন কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে, আর কথা বলার ইচ্ছা জাগে না। আলগোছে কল কেটে যায়। এলোমেলো পায়ে হসপিটাল থেকে বেরিয়ে যায়। বাইরে ততক্ষণে মেঘ হতে জলের পতন ঘটেছে। নিরবলম্বনে ভিজিয়ে দিচ্ছে কংক্রিটের তৈরি শহরের প্রতিটা কোণা। তাইপ তীব্র বর্ষণের মাঝে হেঁটে যে ফুটপাতের রাস্তায় বসে পড়ে। হৃদয়ে পাথর সমান ভারী। আখাচোড়া বন্ধ করে বৃষ্টির প্রতিটা ফোঁটা অনুভব করতে থাকে। নিমিষেই বৃষ্টির বড় বড় ফোঁটা তাইপকে ভিজিয়ে দেয়। কষ্ট পাচ্ছিস? তাইপ বন্ধ নেত্র জোড়া মেলে তাকায়। ইতিমধ্যে লাল হয়ে উঠেছে, হয়তোবা কান্না করার ফলে। পাশেই তাবান এসে বসেছে। তাইপ অনুভূতিহীন কণ্ঠে বলে, আমার কি কষ্ট পাওয়ার কথা? আমাদের সামনে যদি একটা বিড়াল প্রতিদিন ঘুরঘুর করে, হঠাৎ একদিন সেই বিড়ালটা হারিয়ে গেলে আমাদের হৃদয় ব্যথিত হবে। আর মায়া তো সেখানে জলজন্ত মিষ্টি একটা মেয়ে। কষ্ট হওয়া স্বাভাবিক, বরং কষ্ট না হওয়াটাই অস্বাভাবিক। কিন্তু আমি তো কষ্ট পাচ্ছি না, আমি খুব খুশি। আমি চাই মেয়েটা সবসময় ভালো থাকুক। যেই কষ্টগুলো আমি দিয়েছি সেই কষ্টগুলো অন্য কারোর ভালোবাসার চিরতরে মুছে যাক। এই আমিটাকে ভুলে ভালো থাকুক। আমি আমার মাধবীলতার স্মৃতি নিয়ে ছোট এই জীবনটাকে শূন্যভাবেই কাটিয়ে দিতে পারবো। আমার কাছে নিজেকে লোকানোর চেষ্টা করিস না তাইফ, তোকে আমি তোর থেকেও বেশি চিনি। এভাবে জীবন চলে না। মাধবী আর কখনোই ফিরে আসবে না। তোর এই অপেক্ষা সীমাহীন। এই অপেক্ষার কোনো শেষ নেই। মানুষ জীবিতদের জন্য অপেক্ষা করে, কারণ মানুষ জানে তারা কোনো একদিন হয়তো ফিরে আসবে। কিন্তু মৃতদের ক্ষেত্রে এমন কোনো সুযোগ থাকে না তাইফ। কিন্তু মাধবীলতার স্মৃতি যে অমর। ও মরে যেয়েও রেখে গেছে এক আকাশ সমান স্মৃতি,
বিশ্বাস কর তাবান, যেদিন আমার মস্তিষ্ক থেকে ওর স্মৃতি চিরতরে মুছে যাবে সেদিনই আমি অন্য নারীতে আসক্ত হতে পারবো। তার আগে সম্ভব না। হ্যাঁ, মায়ের জন্য আমার কষ্ট হচ্ছে, কারণ মেয়েটাকে আমি বড্ড অবহেলা করেছি, অনেক যন্ত্রণা দিয়েছি যার কোনো ক্ষমা নেই। ব্যাস এতটুকুই। তোকে দেখে কাউকে ভালোবাসতে খুব ভয় হয় আমার। আমিও যদি তোর মতো সবটা হারিয়ে ফেলি। হুম, কোনো ভয় নেই। সবার ভাগ্যে তাইফের ভাগ্য হয় না। একটা কথা কি জানিস তাবান, যাকে পেয়ে যাবি তাকে সহজেই ভুলে যাবি, আর যাকে পাবি না সে তোর মনের অতলে রয়ে যাবে আজীবন। ভালোবাসার ছন্দ বহু রকম রে বোকা। তাবান মন্ত্রমুগ্ধের মতো কথাগুলো শোনে, তাইফের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে, সবার জীবনে একটা তাইফ থাকুক। ভেনেজুয়েলার গহীন জঙ্গলের মাঝে নিজেকে হারিয়ে বসেছে শার্লিন। পুরো একটা দিন এই জঙ্গলের মাঝে বন্দি আছে। যেদিকেই যাচ্ছে ঘুরে ফিরে সেই একই জায়গায় ফিরে আসছে, যেন এক গলক ধাঁধায় আটকে গেছে। গতকাল সকালে আব্বা কাবলুত হয়ে কার ড্রাইভ করতে যেয়ে গাছের সাথে ধাক্কা লেগে বড় একটা অ্যাক্সিডেন্ট হয়, আর তারপরে শার্লিন সেন্স হারিয়ে ফেলে। সেন্স আসে অমনিশার শেষ প্রহরে। কপালে হাত পায়ে বেশ খানিকটা আঘাত পেয়েছে, সাথে মুখের ব্যথা তো আছে। রাতটা কোনো রকম ভয়ে ভয়ে গাড়িতেই কাটিয়ে দেয়। সকাল থেকে জঙ্গল থেকে বের হওয়ার চেষ্টা করছে, কিন্তু বরাবরই ব্যর্থ হচ্ছে। যুবকের বাড়িতে শার্লিনের পাপা রেখে গেছিল, তাই এই জঙ্গলে কোনো কিছু শার্লিনের নখদর্পণে নেই। এই জন্যই বলে অতি আবেগ ভালো না। পাপাকে তখন অ্যাটলিস্ট কল দিয়ে সবটা জানানোর প্রয়োজন ছিল। এভাবে একা বের হওয়া একদম উচিত হয়নি। অ্যাক্সিডেন্টের পরে ফোনটারও দেখা মেলেনি। শার্লিন অত্যধিক ক্লান্ত, শত চেষ্টা করেও শরীরটার এক কদমও টেনে চালাতে সক্ষম হচ্ছে না। গধূলি লগ্ন, জঙ্গলের পরিবেশ ইতিমধ্যে অন্ধকার হয়ে এসেছে। চারিদিক থেকে ভেসে আসছে জন্তু জানোয়ারের অদ্ভুত আওয়াজ। শার্লিন ভয়ে একটা গাছের নিচে গুটিসুটি হয়ে বসে কাঁদতে থাকে। এখান থেকে কিভাবে মুক্তি পাবে সেই ভাবনায় মস্তিষ্ক বিক্ষিপ্ত। গতকাল সকাল থেকে পেটে এক বিন্দু পানিও পড়েনি। অবস্থা বড্ড শোচনীয়। সহসা শোনা যায় প্রখর একটা শব্দ, যা ক্রমশ শার্লিনের দিকে এগিয়ে আসছে। শার্লিন বুঝতে পারে এটা কোনো গাড়ির শব্দ। এক টুকরো আশার আলো দেখতে পায়। চোখে মুখে মলিনতা কেটে যেয়ে একটুখানি খুশির ঝিলিক দেখা দেয়। দুর্বল শরীরটা নিয়ে কোনো রকম উঠে দাঁড়াতেই ঝড়ের গতি তোর সামনে একটা ব্ল্যাক মার্সিডিজ বেঞ্চ এসে দাঁড়ায়। তীব্র বাতাসে শার্লিন চোখ মুখ বন্ধ করে নেয়। বাতাসের বেগ এতটাই উগ্র ছিল যে ওখানকার ভূমিতে পড়ে থাকা পাতাগুলো উড়েছে সেকেন্ডের ব্যবধানে জায়গাটা ফকফকা হয়ে যায়। ধীরে ধীরে গাড়ির জানালার গ্লাস নেমে যায়। কামিন কুইকলি। অতি পরিচিত পুরুষালী বজ্র গম্ভীর কণ্ঠস্বর কর্ণগোচর হতেই শার্লিন অবিশ্বাস্য দৃষ্টিতে তাকায়। এটা ওর জন্য সম্পূর্ণ অপ্রত্যাশিত। কিভাবে কি? তো তুমি এখানে? কথা কম, ভিতরে এসো। ভেতরে যেয়ে কি করব? বাচ্চা নেওয়ার প্রসেসিং স্টার্ট করব। শার্লিনের নিষ্প্রাপ মুখাবয়বে লালচে আভা ছড়িয়ে পড়ে। তা দেখতেই যুবকের কপালে চার পাঁচেক ভাঁজের সৃষ্টি হয়। এত লজ্জা পাওয়ার কি আছে আজব? রাগে এবার গর্জে ওঠে। কাম ফার্স্ট ডিয়ার। সেই বুনো পশুদের মতো গর্জনে শার্লিনের অন্তরাত্মা কেঁপে ওঠে। নিজের লজ্জা একপাশে ঠেলে সরিয়ে কাঁপতে কাঁপতে দ্রুত গাড়িতে উঠে বসে। না হলে এখান থেকে আর মুক্তি মিলবে না। যুবক গাড়ি স্টার্ট দেয়। মিনিট পেরোতে অকস্মাৎ যুবকের ফোনটা ঝঙ্কার তুলায় বেজে ওঠে। যুবক চোখ জোড়া ছোট ছোট করে ফোনের স্ক্রিনে দৃষ্টি স্থাপন করে। কল রিসিভ করে ব্লুটুথ কানেক্ট করে নেয়। গাড়ির বেগ ঝড়ের ঊর্ধ্বে। যুবকের দিকে মোহগ্রস্তের ন্যায় চেয়ে থাকে শার্লিন। Hello sir, you guessed didn't land on this flight. You found out after all inquiry that she didn't arrive at the airport Everest. যুবকের কপালের ভাঁজ দৃঢ় হয়। শার্প ব্রেইন খাটিয়ে কিছু একটা চিন্তা করে। অধরে ফুটে ওঠে কুটিল হাসি। Then the game has already started. Get clear? It's really enjoyable. সময় বহমান। সময়কে আটকে রাখার ক্ষমতা আল্লাহ ব্যতীত আমাদের কারণ নেই। মাঝে পেরিয়েছে 15টা দিন। এই 15 দিনেই সবার জীবনে কম বেশি পরিবর্তন এসেছে। মায়া রান্নাঘরে মন মারা হয়ে বসে আছে। হৃদয় ভার, চোখ জোড়া জলে পরিপূর্ণ। দুপুরে সূর্যের মাত্রাতিরিক্ত দাবদাহে ঘেমে নিয়ে ছোট্ট শরীরটা অস্থির। জীবন নিজেকে নিয়ে খেলছে নাকি নিজেই জীবনের সাথে খেলছে? মায়ের মস্তিষ্ক উপলব্ধি করতে ব্যর্থ। এই কয়দিনে মায়া খুব সহজেই বুঝে গেছে ওর স্বামী নামক মানুষটা সবার থেকে আলাদা। মায়া অতীত ভুলতে চায় মন গহীনে লুকিয়ে থাকা এক পাক্ষিক নামক ভালোবাসাকে। কষ্ট হলেও মানিয়ে নিয়ে সংসারটা করতে চায়।
একজনকে তো ভালোবেসে পায়নি, তবে আল্লাহর পক্ষ থেকে যাকে পেয়েছে তাকে কখনোই দূরে সরিয়ে দিতে চায় না মায়া। মায়ার একাকাশ ভাবনার মাঝে কর্ণকোহরে ভেসে আসে কাঠখোট্টা কণ্ঠস্বর। এত কি ভাবতাছ বৌমা? তরকারিটা পইরা যাইতাছে, সেই দিকে কি তোমার খেয়াল আছে? এইটা বাপের বাড়ি পাইছো নাকি? তোমার তো আবার বাপের বাড়িও লাই। হনো বৌমা, তোমার স্বামী এই সংসারটাই এক টাকাও দেয় না, দেবার পারবে কেমনে? কোনো কাম কাজ না কইরাই তো গ্রামে খালি ডোমাইরা বেড়ায়। এই সংসারটার সব খরচ বহন করে তোমার বাসুর আর শ্বশুর, তাই সব কাম ভাইবা করবা। নিজে এক আপদ আবার ঝুটাইতাছে আরেক আপদ। এক নিঃশেষে তিক্ত বানগুলো ছুঁড়ে শান্ত হয় মায়ের শাশুড়ি রেহেনা বেগম। মায়ের নিষ্কলুষ মনটা হু হু করে কেঁদে ওঠে, চোখের জলেরা বাদ মানে না, নিজস্ব গতিতে ঝরে পড়ে। মায়া সেভাবেই বলে, ভুল হয়ে গেছে মা, এমনটা আর কখনো হবে না। কথাটা বলে বাড়ির গেটের দিকে চোখ পড়তে মায়ের অশ্রুসুক্ত হতভম্ব আঁখি জোড়া স্থির হয়ে যায়। গেটে শান্ত দাঁড়িয়ে আছে, হাতে বাজারের ব্যাগ। তবে কি কথাগুলো সবটা শুনেছে? মায়ের অটল দৃষ্টি লক্ষ্য করে সেদিকে তাকাতে থতমতো খেয়ে যান রেহেনা বেগম। শান্ত হাসি মুখের সামনে এগিয়ে আসে, নিঃশব্দে বাজারের ব্যাগটা রেহেনা বেগমের হাতে ধরিয়ে দেয়। মায়ের দিকে ভুরুকুচকে তাকায়। এত গরমে আপনি রান্নাঘরে কি করছেন? আমেনা খালা ভাবি কোথায়? মায়া কিছু বলার জন্য মুখ খোলার আগে রেহেনা বেগম বলে ওঠেন, বড় বৌমার শরীরটা ভালো না বাবা, ঘরে শুইয়া আছে। আর আমেনার ছোট মাইয়াডার বিয়া, তাই আসবার পারে নাই। রেহেনা বেগমের কথায় শান্তর কুচকানো ভুরুজোড় অধিকতর কুচকে যায়। পরক্ষণে অধরে তার ছেলের হাসির দেখা মেলে। মা, আপনার ছোট বৌমার শরীরটাও তো খারাপ। গতকাল রাত থেকে জ্বরে মেয়েটা নাস্তানাকুল। শুধুমাত্র বড় ছেলে টাকা আয় করে বলেই কি এই ভেদাভেদ মা? না আব্বা, তা হবে কেন? বড় বৌমার শরীরটা একটু বেশি খারাপ, তাই। মায়াপুরী, উঠে আসুন। রেহেনা বেগম নিজের কথা শেষ করতে পারেন না, ছেলের কথায় হতবাক হয়ে পড়েন। মায়া ভয়ে গুটসুটি মেরে বসে থাকে। আব্বা, ও কই যাইব? ও গেইলা দুপুরে রান্না করব কেডায়? মোরা খাইব কি? আপনাকে আমি উঠে আসতে বলেছি মায়াপুরী। এ পর্যায়ে শান্তর কণ্ঠস্বর কিছুটা গম্ভীর শোনায়। মায়ের মধ্যে কোনো হেলদোল না দেখে এক প্রকার ধমকে ওঠে। মায়া ধমক খেয়ে সুরসুর করে উঠে চলে আসে। রেহেনা বেগম ছেলের এই ব্যবহারে বাকখারা হয়ে পড়েন। আব্বা, আমার কথাটা। আমি বিয়ে করে এই বাড়িতে আমার বউ নিয়ে এসেছি মা, কোনো কাজের মেয়ে নয়। আপনাদের খাবারের ব্যবস্থা আপনারা করে নিন, আমাদেরটা আমি করে নেব। এখনও এই আমি বেঁচে আছি, আপনাদের তো টাকার অভাব নেই। নতুন কাউকে রান্নার জন্য রাখুন। ফার্দার আমার বউকে দিয়ে যদি কোনো কাজ করাতে দেখেছে তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। মায়াপুরী, ঘরে চলুন। নিজের কথা শেষ করে ঘরের উদ্দেশ্যে চলে যায় শান্ত। মায়া এক বুক মুগ্ধতা নিয়ে শান্তর বলা কথাগুলো শোনে। শান্তর পিছু পিছু নিজেও ঘরের দিকে হাঁটা দাঁড়ে। পেছনে রয়ে যায় রেহেনা বেগমের অবিশ্বাস্য জ্বলন্ত মনির চোখ জোড়া। ঘরে পৌঁছে মায়ের জন্য প্রতীক্ষার প্রহর গুনতে থাকে শান্ত। কয়েক মিনিট পেরোতেই মায়া গুটি গুটি পায়ে ঘরে প্রবেশ করে। মায়াকে দেখতে শান্ত এগিয়ে আসে। আপনার শরীর কেমন এখন? মেডিসিনগুলো খেয়েছেন? গায়ে কি এখনো জ্বর আছে? মাথা যন্ত্রণা করছে? শান্ত চিহ্নিত মুখের দিকে তাকিয়ে মায়া মিষ্টি হাসে। ছেলেটা তো ভালো কেন? এই ছেলের সাথে চোখ বন্ধ করে একটা জীবন সহজেই কাটিয়ে দেওয়া যায়। আচ্ছা, শুধুমাত্র মায়ের শান্তর বউ বলেই কি তার এই কেয়ার, নাকি অন্য কিছু? মনের জল্পনা কল্পনা মনেই রাখে মায়া, মুখে বলে, আমি ঠিক আছি, আপনি টেনশন করবেন না। সত্যি কি আপনি ঠিক আছেন মায়াপুরী? মায়া চুপ হয়ে যায়। অন্যদের মতো অকপটে মিথ্যা বলাটা ওর কোনো কালেই হয়ে ওঠে না। শান্ত মলিন দৃষ্টি নিক্ষেপ করে ব্যথিত স্বরে বলে, আমায় ক্ষমা করবেন মায়াপুরী, আমি আপনার ভালো রাখার দায়িত্ব নিয়ে আপনাকে ভালো রাখতে পারছি না। আমাকে একটু সময় দিন, আমি কথা দিচ্ছি পৃথিবীর সবটুকু সুখ আপনার হাতের মুঠোয় এনে দেব। কথাটাই কিছু একটা ছিল। মায়ার হৃদগহীনের রং বেরঙের প্রজাপতিগুলো পাখা মেলে উঠতে শুরু করে, কিন্তু কোনো অদৃশ্য একটা পিছুটান প্রজাপতিগুলোকে মুক্তভাবে উঠতে ক্রমশ বাধা দেয়। একসময় প্রজাপতিগুলো নিজেদের রং হারায়, ছন্দ হারায়, হারিয়ে ফেলে নিজেদেরকে। মায়ের থেকে কোনো জবাব না পেয়ে শান্ত হাসে। হাসিতে নেই কোনো প্রাণ, উদাস কণ্ঠে বলে, সেটা যদি আপনি চান তবেই। এখনও সময় আছে, নিজের মনস্থির করুন মায়াপুরী, চূড়ান্ত সিদ্ধান্ত নিন। আপনার মনের সুখ কেড়ে নিয়ে বার্ষিক সুখ আপনাকে দিতে চাই না। সবার বেলায় স্বার্থপর আমিটা আপনার বেলায় না হয়
একটু নিঃস্বার্থভাবে কিছু বললাম। অমনি আনমনে মায়ের মুখ দিয়ে বেরিয়ে আসে, আপনি মোটেও স্বার্থের নেশে মানুষ নন। আমার দেখা সবচেয়ে ভালো মানুষ আপনি। শান্ত তড়িৎ গতিতে দৃষ্টি রাখে মায়ের উজ্জ্বল মুখমণ্ডলে। দৃষ্টিতে দৃষ্টি মিলতেই মায়া চোখ নামিয়ে দেয়। গোসলের বাহানা দিয়ে আলগোছে ঘর থেকে বেরিয়ে যায়। হয়তো কিছুটা লজ্জা পেয়েছে। শান্ত মুচকি হাসে, গুনগুনিয়ে গিয়ে ওঠে, যখন খোলা চুলে হয়তো মনের ভুলে, টাকা তো সে অবহেলে দু চোখ মেলে, হাজার কবিতা বেকার সবিতা, তার কথা কেউ বলে না, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। ঘড়ির কাঁটা ঠিক 8টার ঘরে। মেহেরিমা পরীকে কোলে নিয়ে আচ্ছন্ন হয়ে বসে আছে। মা মেয়ে নিজেদের দুনিয়ায় বিরাজ করছে। এখন মেহেরিমা অনেকখানি সুস্থ, হয়তো আর কয়েকদিনের মাঝেই হসপিটাল থেকে রিলিজ পেয়ে যাবে। ওর পাশেই থাও মেরে বসে আছে রিদিত। আজ সকাল থেকে একটু অন্যরকম বিহেভ করছে। মেহেরিমা বিষয়টা খেয়াল করলেও অতটা গুরুত্ব দেয়নি। মায়ের সাথে খেলতে খেলতে অকস্মাৎ কান্না করে দেয় পরী। মেহেরিমা ভড়কে যায়। রিদিত দ্রুত উঠে আসে। তুই আমার মেয়েকে কি করলি? ওইভাবে কাঁদছে কেন? রিদিতের অহেতুক প্রশ্নের বানে জর্জরিত মেহেরিমা, তবে বিশেষ একটা পাত্তা দেয় না। ও পরীকে থামাতে ব্যস্ত। অন্য কোনো সময় হলে শিওর ঝগড়া বেঁধে যেত। আরে আজও আমি কি করব? ও তো একাই কান্না শুরু করে দিয়েছে। ওকে খাইয়েছিস কখন? মেহেরিমা চোখ নামিয়ে নেয়। ইস, খাইয়েছে সে তো অনেকক্ষণ হতে চলল। হৃদিত চোখ রাঙিয়ে তাকিয়ে আছে। সেই দৃষ্টিতে দৃষ্টি স্থাপনের সাহস হয় না মেহেরিমার। হৃদিত পরীকে নিজের কোলে নেয়। কেবিন জুড়ে কিছুক্ষণ হাঁটাচলা করতেই পরীর কান্না থেমে যায়। এবার কুট্টুসকে খাইয়ে দে, ও ঘুমাবে বোধ হয়। মেহেরিমা ছোট্ট করে বলে, মাকে একটু ডেকে দেন প্লিজ। কি দরকার? আমি তো একা পারবো না। আমি হেল্প করছি। না না না, আপনি মাকেই ডেকে দিন। মেহেরিমা এক প্রকার আতকে ওঠে। হৃদিতের ভুরুদাই কুচকে যায়। কপালে গুটি কয়েক ভাঁজ ফেলে নেত্রজোড়া ছোট ছোট করে তাকিয়ে থাকে। তা লক্ষ্য করতে মেহেরিমা আমতা আমতা করে, এ মানে না মানে আসলে। স্টপ ইডিয়েট, আমাদের বেডরুমে এখন থেকে মা থাকবে? হৃদিত ডান ভ্রুটা কিঞ্চিত উঁচু করে বলে। চাহনিতে প্রশ্নে স্পষ্ট। মেহেরিমা পড়ে মহাবিপাকে। তা থাকবে কেন? তখন আমার হেল্প নিতে পারলে এখন পারবি না কেন? তখন তো হেল্প লাগবে না। ততদিনে আমি বিষয়টা নিজের আয়ত্তে আনতে পারবো, বুঝলেন লেজওয়ালা ছেলে। হৃদিত জবাব দেওয়ার আগেই কেবিনের দরজায় নক করে অবনীশেখ। হৃদিত তার কথা বাড়ায় না। ওনার হাতে পরীকে দিয়ে মেহেরিমার দিকে কিছুক্ষণ একদৃষ্টে তাকিয়ে থাকে। অধরে বাঁকা হাসি খেলা করছে। হৃদিতের দিকে তাকিয়ে শুকনো ঢোক গিলে মেহেরিমা। হৃদিত কেবিন থেকে বেরিয়ে যায়। মেহেরিমা অবনীশেখের সাহায্য নিয়ে পরীর ফিডিং শেষ করে। পরী ততক্ষণে ঘুমিয়ে গেছে। অবনীশেখ ঘুমান্ত পরীকে নিয়ে অন্য কেবিনে চলে যায়, যে কেবিনটা আপাতত পরী আর অবনীশেখের জন্য নেওয়া হয়েছে। মেহেরিমা মাত্রই শুয়ে পড়তে নিচ্ছিল। সহসা কেবিনে আগমন ঘটে হৃদিতের। হম্বিতম্বি করে ভেতরে আসে। বেডের পাশে রাখা কাউচে চুপচাপ বসে। মুখমণ্ডল গম্ভীর, শান্ত, অথচ ভেতরে কেমন অস্থির ভাব। মেহেরিমা পূর্ণ দৃষ্টি মেলে হৃদিতের হাবভাব দেখতে থাকে। এবার আর চুপ থাকতে পারে না। কণ্ঠনালী থেকে বেরিয়ে আসে কিছু প্রশ্ন। আপনার কি হয়েছে? এভাবে ছটপট করছেন কেন? কোনো সমস্যা? মেহেরিমার প্রশ্নে হৃদিত অদ্ভুত চাহনি দিয়ে তাকায়। মেহেরিমার শরীর জুড়ে শেহরণ খেলে যায়। হৃদিত হঠাৎ উঠে দাঁড়ায়। দ্রুত যেয়ে কেবিনের দরজা লক করে দেয়। মেহেরিমা ভয়ে একটু নড়েচড়ে বসে। মেহেরিমার দিকে এগিয়ে এসে কিছুটা ঝুঁকে গালে হাত রাখে। বৃদ্ধাঙ্গুলি দিয়ে অধরে স্লাইড করতে থাকে। মেহেরিমার মুখবায়বে ঘোর লাগানো দৃষ্টি ফেলে হাসকি ভয়েসে বলে, I can't control myself, baby. I need you badly. You know, 8 months is too much for me. I'm in the mood. Please, Jan, just once. মেহেরিমা ওই নীল রঙের চোখের নেশালো দৃষ্টিতে দৃষ্টি রাখে কিয়ৎকাল। পর মুহূর্তেই হৃদিতের অধরের উপর ঝাঁপিয়ে পড়ে। হৃদিত আলতো হাতে মেহেরিমার কোমর জড়িয়ে নিজের সাথে গভীরভাবে মিশিয়ে নেয়। দুজনের মাঝে অতি অল্প ব্যবধানটুকু ঘুচেছে। মেহেরিমাকে সামান্য উঁচু করে কোলে উঠিয়ে নেয়। হৃদিতের প্রসালের শক্ত চড়া কোমর মেহেরিমার পা দুটো দিয়ে বেষ্টিত। কাউচে মেহেরিমাকে যত্নের সহিত শুয়ে দেয়। তখন অধার জোড়ার বিচ্ছেদ ঘটেনি, একে অপরের সাথে নিগুড়ভাবে মিশে আছে। মেহেরিমার অসংলগ্ন হাত দুটো হৃদিতের পরিহিত শার্টের বাটন আনবাটন করতে ব্যস্ত। হৃদিত থামে। ততক্ষণে শার্টটা ফ্লোরে স্থান পেয়েছে। অবলীলায় সেখানে পড়ে আছে। Can I? ইয়া। মেহেরিমার সংকীর্ণ জবাব।
পুনরায় আক্রমণাত্মকভাবে অধৈর্যরা মিলে যায়, আবিষ্ট হয়ে পড়ে একে অপরের মাঝে। একজোড়া কপত কপতেই হারিয়ে যায় ভালোবাসার অথৈ সাগরে, যেখানে ভালোবাসা অঢেল, চাইলেও মুক্তি মিলবে না সহজে। Jan, I'm out of control. You can't handle me tonight. Please be gentle, read it. Still, I'm sick. I will try, sweetheart. By the way, honey, say my name again. মেহেরিমা থামে, শ্বাস ক্রমাগত ভারী হয়, পাতলা ঠোঁটজোড়া নাড়িয়ে অস্ফুট স্বরে বলে, Read it. আমার ভালোবাসা, আমার শখের পুরুষ, আমার কুট্টুসের বাবা, আমার বেঁচে থাকার একমাত্র শক্তি। আমার অ্যানাবেলা, আমার ঘরওয়ালি, আমার কুট্টুসের মাম্মা। মেহেরিমার অধরে তৃপ্তির হাসি ফুটে ওঠে, শব্দ করে হৃদিতের কপালে চুমু খায়। তাবান তাইফ রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, দৃষ্টি নিবদ্ধ রাতের শহরের মাঝে। বাংলাদেশের সবচেয়ে ব্যস্ত নগরী দেখতে ব্যস্ত, দুজনেরই আঙ্গুলের ভাঁজে জ্বলন্ত সিগারেট। নিজেদের মাঝে হাজারো বিষয় নিয়ে অনবরত আলোচনা করে চলেছে, বেশিরভাগ টপিক নিজেদের পরিবার, গ্রামকে ঘিরে। আলোচনা যখন সিরিয়াস পর্যায়ে চলে গেছে, ঠিক সেই মুহূর্তে তাইফের ফোনটা তার মতো করে বেজে ওঠে। আলোচনা ব্যাঘাত ঘটায়, বিরক্তিতে দুজনেরই মুখ দিয়ে চকচক শব্দ বেরিয়ে আসে। ফোনের স্ক্রিনে অতি পরিচিত একটা নাম্বার অক্ষিগোচর হতেই তাইফের অধরে হাসি ফুটে ওঠে। কল রিসিভ করে মিনিট পেরোতেই কল ডিসকানেক্ট হয়ে যায়। অপর পক্ষের ব্যক্তি কি বলে তা তাবানের কর্ণকুহরে পৌঁছায় না, তবে তাইফের ওষ্ঠে ফুটে ওঠা হিংস্রতা ঠিকই অক্ষিগোচর হয়। মুখ খুলে প্রশ্ন করার আগেই তাইফ বলে, আমি আজ আর হাসপাতালে ব্যাক করব না, আমার একটা কাজ আছে। সময় কম, একটাও প্রশ্ন করিস না, সময় হলে সবটা জানতে পারবি। রিজিত ভাই সবটা জানেন, তবুও তুই সবাইকে একটু ম্যানেজ করে নিস, আর আমি আমাদের গাড়িটা নিয়ে যাচ্ছি। হন্তদন্ত পায়ে ওখান থেকে চলে যায় তাইফ, পেছনে ফেলে যায় স্তম্ভিত তাবানকে। সময় অমানুষা দ্বিপ্রহর, সময় রাত 1:15। চৌধুরী বাড়িতে একা আছে অ্যামেলিয়া। নিজের একটা কাজ শেষ করার উদ্যোগেই আজ গ্রামে এসেছে। এত বড় বাড়িতে একা থাকতে কেমন একটা লাগছে, গা ছামছাম করছে, বারবার শরীর শীতল হয়ে আসছে, অজানা ভয়ে হৃদয় কুকড়ে উঠছে। তবুও ডেন্ট করার একটা ভাব নিয়ে নিজের রুমে বসে আছে অ্যামেলিয়া, কানে ব্লুটুথ ডিভাইস কানেক্ট করা, ফুল ভলিউমে গান চলছে। হঠাৎ রুমের সামনে একটা মাধব ছায়া দেখতে অ্যামেলিয়া ঘাবড়ে যায়। এত রাতে এই বাড়িতে কে আসবে, আর মেন গেট সহ ড্রয়িং রুমের দরজা লক করা। তাহলে অ্যামেলিয়ার সময় ব্যয় না করে দ্রুত একটা নাম্বারে কল লাগায়। আফসোস ওপাশ থেকে কল রিসিভ হয় না। পরপর আরও বেশ কয়েকবার ট্রাই করে, তবে প্রতিবারই ব্যর্থ হয়। নতুন আরেক নাম্বারে কল দিতে নিলে ভয়ঙ্কর কিছু শব্দ কর্ণকুহরে ভেসে আসে। শব্দগুলো ড্রয়িং রুম থেকে ভেসে আসছে। শীততাপ নিয়ন্ত্রিত রুমের মধ্যে থেকেও অলিভিয়ার দরদরিয়ে ঘামতে শুরু করে, থরথর করে হাত পা কাঁপতে থাকে। হাত থেকে ফোনটা পড়ে যায়। মিনিট পেতে দ্রুত ফ্লোর থেকে ফোনটা তুলে নেয়, কিন্তু দুর্ভাগ্যবশত ফোনটা আর অন হয় না। এবার অজানা আশঙ্কায় অন্তরাত্মার পানি শুকিয়ে যায় অ্যামেলিয়ার। পণ করে রুমের দরজা খুলবে না। ওদিকে ভয়ঙ্কর শব্দগুলো ক্রমশ বেড়েই চলেছে। একসময় দরজায় করাঘাতের শব্দ শোনা যায়। অ্যামেলি অতি ভয়ে নিজের সম্বিত হারিয়ে বসে। কাঙ্ক্ষিত মানুষটাকে ভেবে ঝড়ের গতিতে যেয়ে দরজা খুলে দেয়, কিন্তু না, রূপের সামনে একটা মানুষের ছিটে ফোটাও নেই। অ্যামেলি একটু সামনে এগিয়ে যেতেই ঠিক সেই মুহূর্তে রুমের দরজাটা শব্দ করে বন্ধ হয়ে যায়। অ্যামেলিয়ার ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিচ্ছে এই বাড়িতে ও ব্যতীত আরও একজনের উপস্থিতি আছে। দৌড়ে নিচে নামতে থাকে। নিচে আসতে অ্যামেলিয়ার চক্ষু চড়ক গাছ হয়ে যায়। বিস্ময়ে চোখ জোড়া অক্ষিকোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। সদর দরজা লক করা। অ্যামেলিয়ার মস্তিষ্ক এলোমেলো হয়ে পড়বে। কি করবে না করবে ভেবে পায় না। তখন মস্তিষ্কের প্রতিটা নিউরন জুড়ে শুধু একটা কথাই চলমান, অ্যামেলিয়া পালা এখান থেকে, বাঁচতে হবে তোকে। অ্যামেলিয়া পুনরায় দৌড় দিয়ে সদর দরজার দিকে এগিয়ে যায়। পাশের দেওয়াল থেকে চাবি নিয়ে তাড়াতাড়ি দরজার লক খুলে ফেলে। দরজা খুলতে অ্যামেলিয়া দুকদম পিছিয়ে যায়। দরজার সামনে এক মানব দাঁড়িয়ে। ছেলে নাকি মেয়ে বোঝা মুশকিল। শরীরে ব্ল্যাক কালারের বড় একটা হুডি জড়ানো, মুখে ব্ল্যাক কালারের মাস্ক পরা, একইভাবে হাতেও ব্ল্যাক কালারের গ্লাভস পরা, পায়ে ব্ল্যাক বুট, জুতাটা দৃশ্যমান। আগন্তুকের হাতে ছোট্ট একটা কোড়াল। সেটা দেখতে অ্যামেলিয়া ক্রমাগত পিছিয়ে যেতে থাকে। আগন্তুকও ঠিক সেভাবেই ধীর পায়ে সামনে এগিয়ে আসছে। অ্যামেলিয়া সোফার সাথে ধাক্কা খেয়ে দাঁড়িয়ে পড়ে। কণ্ঠনালী শুকিয়ে কাট, মুখ দিয়ে খুব কষ্টে উচ্চারণ করে, আপনি কে, এখানে কেন?
মুখের কথা মুখেই অসমাপ্ত রয়ে যায়, শেষ করতে পারে না। দেহ থেকে এক কপে মাথাটা বিচ্ছিন্ন করে দেয় আগন্তুক। রক্তমাখা মাথাটা ছিটকে যেয়ে সোফার উপরে অবস্থান পায়, শরীরটা ফ্লোরে লুটিয়ে পড়ে, কিছুক্ষণ ঝাঁকেতে স্থির হয়ে যায়। অ্যামেলিয়ার নিষ্প্রাণ চোখ দুটো আগন্তুকের দিকে নিবদ্ধ। সেদিকে তাকিয়ে প্রশান্তের হাসি দেয় আগন্তুক। বুকে দাউ দাউ করে চলতে থাকা আগুন খানিকটা নিভে। আগন্তুক সামনের দিকে অগ্রসর হয়ে অ্যামেলিয়ার খণ্ডিত মাথাটা হাতে উঠিয়ে নেয়, চোখের সামনে তুলে ধরে দৃষ্টিতে দৃষ্টি মিলিয়ে হিসিয়ে বলে, সবে তো সবকিছু শুরু। কেবিন জুড়ে পিনপতন নীরবতা। মাথার উপর থেকে ভেসে আসছে ফ্যানের শোষ শব্দ। ফ্যানের মৃদু উষ্ণ বাতাস এসির ঠান্ডা বাতাসের সঙ্গে মিলেমিশে তৈরি করছে হাড়হিম করা শীতল পরিবেশ। বড় সোনালি রঙের চশমার ফ্রেমের উপর দিয়ে তাকিয়ে আছেন মধ্যবয়স্ক পুরুষ ডক্টর হামিদ খান। চশমাটা ঠাঁই পেয়েছে নাকের ডগায়। হাতে মেহেরিমার অপারেশনের রিপোর্ট। তীক্ষ্ণ দৃষ্টি হৃদিতের সুদর্শন মুখমণ্ডলে নিবদ্ধ। ওনার ঠিক সামনে চেয়ারে বসে আছে হৃদিত আয়াস। হৃদিতের ডান পাশে দাঁড়িয়েছে ওর ফ্রেন্ড আবির মাহমুদ। আবির বর্তমানে অবস্থানরত হসপিটালেরই একজন ইন্টার্নশিপ স্টুডেন্ট। প্রেজেন্ট মেহরিমা ওরফে আপনার ওয়াইফ, ওনার সি সেকশন সম্প্রদায়িত হয়েছে। আজ থেকে 20 দিন পূর্বে, অর্থাৎ প্রায় 3 সপ্তাহ আগে একজন সি সেকশন প্রেজেন্টের অ্যাটলিস্ট 4 থেকে 6 সপ্তাহ ফিজিক্যাল রিলেশনশিপ অ্যাভয়েড করা উচিত। 3টা সপ্তাহ ওয়েট করলেন, আর আরেকটা সপ্তাহ ওয়েট করতে কি খুব কষ্ট হয়ে যাচ্ছিল হৃদিত চৌধুরী? ডক্টর হামিদ খানের কণ্ঠস্বর কিছুটা গম্ভীর ব্যঙ্গাত্মক শোনায়। ওনার বলা কথাগুলো কর্ণগহরে প্রবেশ করতে হৃদিতের ভুরুজোড়া কিঞ্চিত কুঁচকে যায়। পরক্ষণে এক লাইনের কথাতে কেবিনে বজ্রপাত ফেলে দেয়। It's not 3 weeks. It's 8 months. ডক্টর হামিদ খানের কাশি উঠে যায়। বিস্ময়ে বাকশূন্য হয়ে পড়েছেন। আবির আয়েশ নিজেদের হতভম্ব চোখজোড়া নিয়ে তাকিয়ে আছে। হৃদিত সেসবে নির্বিকার, সানগ্লাসের আড়ালে শানিত দৃষ্টি নিক্ষেপ করা। হামিদ খান নিজেকে সামলায়। সামনে উপস্থিত যুবক সম্পর্কে ওনার মোটামুটি একটা ধারণা এসে গেছে। এতদিন সবার মুখে শুনেছে, আজ নিজের চোখে যুবকের বেপরোয়া আচরণ দেখে নেয়। কথা বাড়ানোর আর সাহস পায় না, পাছে যদি আবার লাগাম ছাড়া কিছু বলে ওনাকে লজ্জায় ফেলে দেয়। ও আই সি, ইউ হার পিরিয়ড গেইন? No, it's lasted 16 days. Well then, not so much problem. I'm prescribed some medicine. You hope your wife will get wet after taking it one day. ডক্টর হামিদ খান দুটো মেডিসিন প্রেসক্রাইব করে হৃদিতের দিকে এগিয়ে দেয়। হৃদিত মুস্কি হেসে প্রেসক্রিপশন হাতে তুলে নেয়, ছোট্ট করে বলে, Thanks, Mr. Khan. My pleasure. 3 জন ডক্টর হামিদ খানের থেকে বিদায় নিয়ে কেবিন থেকে বেরিয়ে আসে। কেবিনের বাইরে আসতেই আবির আর নিজেকে সামলে রাখতে পারে না। পেটের মধ্যে ভুটভাট করতে থাকা প্রশ্নগুলো গড়গড়িয়ে করে ফেলে। বুঝলাম না, ভাবি না হয় ছোট, কিন্তু হৃদিত তুই তো ছোট না। তোর অ্যাটলিস্ট ভাবির হেলথ কন্ডিশন নিয়ে অ্যাওয়ার হওয়া উচিত ছিল। আবিরের মুখের কথা মাটিতে পড়ার আগেই আয়াসের পক্ষ থেকে ঝড়ের গতিতে জবাব আসে। উত্তেজনার বাতাস এদিকে থেকে বয়েছিল ব্রো, ওদিক থেকে নয়। তোমার ধারণা ভুল। এত এত অহেতুক কথার সমাহারে হৃদিত বিরক্তির শ্বাস ফেলে। মুখ দিয়ে বেরিয়ে আসে বিরক্ত মিশ্রিত স্বর। আমি ফার্মেসিতে যাচ্ছি। বাই, সি ইউ লেটার। হৃদিত প্রস্থান করে। আয়েশের ঠোঁটে মিটিমিটি হাসি। আবির তখনও হতবাক হয়ে হৃদিতের যাওয়ার দিকে ফেলফেলিয়ে তাকিয়ে আছে। ক্ষীণ স্বরে বলে, বিয়ে করলে বুঝি মানুষ এমনই হয়ে যায়? একদম ঠিক ধরেছ ব্রো। এবার তুমিও একটা বিয়ে করে ফেলে তো ছটপট। ভবিষ্যৎ প্রজন্মের থেকে আর গালি খেও না। বেচারা বাচ্চাগুলো কোন বাগানে বসে কান্না করছে কে জানে। ওদের জলদি আনার ব্যবস্থা করো। আবিরের কাজ চাপড়ে বলে আয়াস। আবির বেশ খানিক লজ্জা পায়। বুঝতে পারে দুই ভাই হাই লেভেলের ঠোঁটকাটা। সকাল থেকেই খুলনা শহর উত্তাল। উত্তালতার মাঝে বিরাজ করছে একাকার সমান অস্থিরতা। মানুষের মনে জেগে ধরেছে অজানা ভয়, আশঙ্কা। মস্তিষ্ক চাপ ধরেছে হাজারো প্রশ্নের সংকলন। নিউজ চ্যানেলগুলো থেমে নেই। দেশের সর্বখানে ছড়িয়ে চলেছে অবিশ্বাস্য ঘটনা। খুলনা বিভাগের ছোট্ট একটা গ্রাম আনন্দপুর, যেখানে ঘটে গেছে এক ভয়ঙ্কর ঘটনা। ছোট্ট গ্রামটা প্রেস মিডিয়ার লোকজন দিয়ে পরিপূর্ণ হয়ে উঠেছে। আজ ভোরে ফজরের নামাজ আদায় করে গ্রামের এক বয়স্ক মুরব্বী চাচা ওনার স্ত্রীর কবর জিয়ারত করতে কবরস্থানে গিয়েছিলেন। ওনার স্ত্রী মাধবী মারা যাওয়ার 2 দিন পরেই পৃথিবীর মায়া ত্যাগ করে ওপারে পাড়ি জমিয়েছিলেন। তাই সিরিয়াল মেনটেন করে মাধবীর পরের কবরটা ওনার স্ত্রী। ওখানে যেয়ে মৃত্যু চাচা ভয়ে বাকরুদ্ধ হয়ে যান। মাধবীর কবরের ঠিক পায়ের কাছে একটা আধ থেকেও মানুষের মাথা রাখা। মাথাটা দিয়ে তখনও রক্তের স্রোত বয়ে চলেছে।
কবরের মাটির একাংশ রক্তলাল বর্ণ ধারণ করেছে। মাথাটা দেখে চেহারা শনাক্ত করা মুশকিল। বুনো পোকামাকড় মাথাটাকে খুবলে খেয়েছে। মাথায় ছেলেদের তুলনায় কিছুটা বড় চুল দৃশ্যমান থাকায় সবাই ধারণা করছে নিশ্চয়ই এটা কোনো মেয়ের মাথা। তবে সেটাও শিওর হতে পারছে না, কারণ এখনকার সময়ে ছেলেরাও তো অতটুকু বড় চুল রাখে। গভীর জটিলতার ধূম্রজালায় আটকে পড়েছে প্রকৃতি। মাথাটা এখানে কেন, আর কে রেখেছে? কেনই বা রেখেছে? এতগুলো কবরের মাঝে এই কবরেই কেন? বিগত কয়েক বছর থেকে আনন্দপুর গ্রামে এমন উদ্ভট ঘটনা ঘটেই চলেছে। এবারে ঘটনার সবাই অনেক বেশি আতঙ্কিত। প্রশাসন থেকে উপর পর্যায়ের লোক পাঠিয়েছে। এবারে ইনভেস্টিগেশনের দায়িত্বে আছে একজন তরুণ যুবক, এসপি ইভান মির্জা। ইভানের সহকারী হিসেবে আছেন আনন্দপুর থানার এসআই অমিত সাহা। কবরস্থানের চারিপাশে হাজার হাজার মানুষের ভিড়। ইতিমধ্যে ঘটনাস্থলে শখানেক পুলিশের আগমন ঘটেছে, যারা জনসমাগম সামলাতে হিমশিম কাটছে। ইভান ঘুরে ঘুরে কবরের চারিপাশটা সূক্ষ্ম চোখে দেখে চলেছে। সূর্যের মাত্রাতিরিক্ত উত্তাপে দরদরে ঘেমে শরীরের সাথে ইউনিফর্ম টেটে সেটে লেগে আছে। কপালে 2 অথবা 4 ভাঁজ ফেলে অমিত শাহর দিকে প্রশ্ন ছড়ে। ওই মেয়ের ওই প্রেমিকের নাম যেন কি? তাহিদ চৌধুরী। অমিত শাহর তাৎক্ষণিক জবাব। উনি কোথায় এখন? ঢাকাতে। ওখানে কেন? পড়াশোনা করে নাকি? না স্যার। তাহলে? অমিত শাহ ইভানকে প্রথম থেকে সবটা বলে। সবকিছু শুনতে ইভানের কপালে ভাঁজের সংখ্যা দৃঢ় হয়। কপালে তর্জনী আঙ্গুল ঘষে গভীরভাবে কিছু একটা ভাবে। এই মেয়ের মৃত্যু থেকে সবটা আমি জানতে চাই, A to Z। ওকে স্যার। আপনি মাথাটা ল্যাবে পাঠিয়ে দিন, বাকিটা আমি বুঝে নেব। থানায় চলুন, এখানে আর কাজ নেই। এবার এই গ্রামের খুনের রহস্য আমি বের করেই ছাড়ব। এই গ্রাম তো সহজে ছাড়ছি না আমি। ইভানের ঠোঁটে কুটিল হাসি। ইভানের চোখের আড়ালে মুস্কি হাসে অমিত সাহা। ক্ষীণ স্বরে বিড়বিড় করে, আপনি ব্যর্থ হবেন স্যার। এই রহস্যের গভীরতা সীমাহীন। ঘড়ির কাঁটা টিকটিক শব্দ তুলে জানান দিচ্ছে সময় দুপুর 1:35। মেহেরিমা মটকা মেরে পড়ে আছে। সকাল থেকে কিছুই মুখে তুলতে পারছে না। খেলেই ভমিটিং প্রবলেম হচ্ছে। যা খাচ্ছে তাই পেটে মোচড় দিয়ে উঠে আসছে। খিটখিটে মেজাজ নিয়ে রীতিমতো রিদিতের উপর ক্ষেপে আছে। ওই দামড়া নির্বোধ ছেলেকে চোখের সামনে দেখলে রাগে মেহেরিমার গায়ে আগুন ধরে যাচ্ছে। মেহেরিমার গালিগালাজের মাঝে কেবিনে আগমন ঘটে রিদিতের। এক হাতে খাবারের বক্স, অন্য হাতে মেডিসিনের প্যাকেট। দরজা খোলার শব্দে মেহেরিমা আঁকি জোড়া মেলে তাকায়। চোখের সামনে রিদিতের মুখাভাব ফুটে উঠতে মুখ ঘুরিয়ে পাশ ফিরে শুয়ে থাকে। মেহেরিমার বাচ্চামো কর্মকাণ্ডে রিদিত মৃদু হাসে। দরজা লক করে সে টেবিলে খাবারের বক্স, মেডিসিনগুলো রাখে। ধীর পায়ে হেঁটে যেয়ে অকস্মাৎ মেহেরিমাকে পেছন থেকে জড়িয়ে ধরে ধপাস করে শুয়ে পড়ে। মেহেরিমা ভরকে যায়। পর মুহূর্তে খ্যাক খ্যাক করে ওঠে। এই ছাড়ুন আমায়, আমার থেকে 100 হাত দূরে থাকবেন। জীবন আমার তেজপাতা করে দিয়েছে, এখন 1 মাস আমার কাছে আসবেন না। ছাড়ুন বলছি। ততক্ষণে মেহেরিমার কাঁধে মুখ গুজেছে রিদিত। অধৈর্যর ভালোবাসা মিশ্রিত ছোট ছোট ছোঁয়া উন্মুক্ত কাঁধে চলমান। ওভাবেই বলে, তাহলে কার কাছে যাব? জানি না, তবে আমার থেকে দূরে থাকুন আপনি। এখনো ব্যথা যান? রিদিতের আদুরে কণ্ঠস্বর। এ পর্যায়ে মেহেরিমা মিয়ে যায়। আহ্লাদের সহিত ট্রিন্ডি নিয়ে গলায় বলে, একটুখানি কমেছে। সরি অ্যানাবেলা, তবে প্রবলেম নেই। রাতে আরেকটা পেইন কিলার খেলে সব ঠিক হয়ে যাবে। উইল ইট বি ওয়ান মোর টাইম? কি? মেহেরিমা আতকে ওঠে। হৃদিতের ঠোঁটে দুষ্টু হাসি। কিছুক্ষণ থেমে হড়বড়িয়ে বলতে শুরু করে, আপনার এই যে 2 হাত আছে না, ওটা দিয়ে আমার এই গালটা চেপে ধরুন। এই দেখুন, এগিয়ে দিলাম। পটল তুলি আমি। মেরি স্বামী, ক্ষমা করুন আমাকে। আই এম টায়ার্ড। হৃদিত শরীর দুলিয়ে উচ্চ স্বরে হেসে ওঠে। হাসিতে পুরো শরীর ক্ষণে ক্ষণে কেঁপে উঠেছে। অ্যাডাম স্যাপেল ওঠানামা করছে। মেহেরিমা মুগ্ধ নয়নে সেই হাসি দেখে মনটা ভালো লাগায় ছেয়ে যায়। অধরে তৃপ্তির হাসির দেখা মেলে। অত্যকল্পে কালে তাকিয়ে অ্যাডাম স্যাপেলের শব্দ করে কয়েকটা চুমু খেয়ে বসে। অমনিতেই হৃদিতের হাসি থেমে যায়। নেত্রজোড়া ছোট ছোট করে তাকায়। মেহেরিমা থতমত খেয়ে আমতা আমতা করে। মেহেরিমা কিছু বুঝে ওঠার পূর্বেই অধৈর্যরার নিগুড় মিলন ঘটে যায়। মিনিট পেরোতেই মেহেরিমা নিজেও রেসপন্স করে। দীর্ঘ সময় নিয়ে ছাড়ে হৃদিত। শক্ত চুমুর কবলে পড়ে নাজেহাল দশা মেহেরিমার। কিছু বলার জন্য মুখ খুলতেই কেবিনে নক করে ত্রিধা। রোমান্সে ডিস্টার্ব হওয়ায় বেশ বিরক্ত হয় হৃদিত। মেহেরিমাকে ছেড়ে দিয়ে উঠে যেয়ে দরজা খুলে দেয়। ততক্ষণে মেহেরিমা নিজেকে ঠিকঠাক করে উঠে বসেছে। ত্রিধার চোখ মুখ কেমন শুকিয়ে গেছে। তার চক্ষুগোচর হতেই মেহেরিমা প্রশ্ন করে,
কি হয়েছে ত্রিধু? তোকে এমন দেখাচ্ছে কেন? ত্রিধা ফুফিয়ে কেঁদে ওঠে, চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট, সেভাবেই বলে, মাধবপুর কবরের ওপরে একটা মেয়ের ক্ষত বিক্ষত মাথা পাওয়া গেছে। গ্রামের অবস্থা ভালো না। এমন লোমহর্ষক ঘটনা শুনে মেরিমা বিস্ফোরক দৃষ্টিতে তাকিয়ে থাকে, পলক ফেলতেও ভুলে যায়। অবাকের সপ্তম পর্যায়ে পৌঁছে গেছে মেয়েটা। নিজেকে ধাতস্থ করে সময় নিয়ে কণ্ঠনালী দিয়ে ঠেলে ঠুলে বের করে কিছু শব্দ। হঠাৎই যেন শব্দভাণ্ডার শূন্য হয়ে পড়েছে। এমন কাজ কে করলো? আমার মাধবপুর সাথে তার কি কানেকশন? মা কোথায়? আমি কিচ্ছু জানি না রে, তুই বস, আমি আন্টিকে ডেকে আনি। ত্রিধা অবনীশিক্ষে ডাকতে চলে যায়। এত বড় ভয়ানক ঘটনা শোনার পরেও হৃদিতের মাঝে বিশেষ কোনো পরিবর্তন দেখা গেল না। টেবিলে ভাতের প্লেট নিয়ে কিছু একটা করতে ব্যস্ত। এই কাজ কে করেছে আপনি জানেন, তাই না? হৃদিতের ত্বরান্বিত হাত দুটো থেমে যায়, ঘাড় ঘুরিয়ে পিছনে ফিরে তাকায়, শীতল দম্ভলি কণ্ঠে প্রশ্ন ছড়ে, এমনটা মনে হওয়ার কারণ? আমার মনে হচ্ছে কাজটা তাইফ ভাইয়া করেছে। তাহলে গিয়ে তাইফকে জিজ্ঞাসা কর, আমাকে বলছিস কেন আজব? হঠাৎ হৃদিতের কণ্ঠস্বর আচরণের পরিবর্তন ঘটায় মেহরিমার ভুরু দুটো কপাল উঠে যায়। এই মানুষটাকে ঠিক বুঝে উঠতে পারে না মেহরিমা। এই এক জীবনে আদৌ কি একটু বুঝতে পারবে, নাকি সব চেষ্টা বিফলে যাবে? আমার থেকে আপনারা সবাই কিছু একটা লুকাচ্ছেন। এমনটা মনে হলে তাই। হৃদিতের এভাবে ডোন্ট কেয়ার মুড নিয়ে কথা বলাটা মেহরিমার বড্ড আত্মসম্মানে লাগে। সহসা নিজের রূপ বদলে ফেলে, কঠিন গলায় বলে, আমি ক্যারাটে শিখতে চাই। গ্রামে যেয়েই আমি ক্যারাটে প্র্যাকটিস করব। ব্যবস্থা করতে মন চাইলে করে দেবেন, না হলে আমি করে নিব। নিজেকে আর কুট্টুসকে রক্ষা করার জন্য যা যা শেখা প্রয়োজন আমি সবকিছু শিখতে চাই। তার প্রথম ধাপ হবে ক্যারাটে। রাগ থেকে বলছিস নাকি অভিমান থেকে? কোনোটাই না। আচ্ছা, আগে সুস্থ হয়ে নে, আমি সবটা ব্যবস্থা করে দেব। মেহরিমা কিছু বলে না, চুপচাপ শুয়ে পড়ে। হৃদিতের যন্ত্রণায় পৃষ্ঠ বুক ভেদ করে বেরিয়ে আসে কাতর দীর্ঘশ্বাস। মেয়েটা এত অবুঝ কেন? হৃদিতের সবটুকু ভালোবাসা, সবটুকু হিংস্রতা, সবটা তো ওর অ্যানাবেলাকে ঘিরেই। হৃদিতকে কবে একটুখানি বুঝবে ওর সানসাইন, নাকি সেটা শুধু স্বপ্নেই রয়ে যাবে? আপনি ছেড়ে যাওয়ার পরে মৃত্যুকে খুব কাছে থেকে দেখে এসেছি আমি। কত শত দীর্ঘ রাত, খারাপ সময় পার করেছি নীরবে নিভৃতে। কাউকে পাশে পাইনি, কেউ সঙ্গ দেয়নি। প্রতিদিন ভেতরে ভেতরে একা গুমড়ে মরেছি। সেই মরণ যন্ত্রণা আমি আর পেতে চাই না। আপনাকে এবার বুঝতে চাই, ভেতর থেকে জানতে চাই। আশা করি সেই সুযোগটুকু আমায় দেবেন। মেহরিমার মুখনিসৃত কথাগুলো হৃদিতের হৃদস্পন্দন বাড়িয়ে দেয়। হৃদয়ক্ষীণে লুকিয়ে থাকা পুরনো যাতনাগুলো মাথা চাড়া দিয়ে ওঠে। কথাগুলোর পরিপ্রেক্ষিতে হাজারো কথা বলা ছিল হৃদিতের, কিন্তু কণ্ঠনালী দিয়ে একটা শব্দ উচ্চারণ করতে পারে না। কেবল স্তম্ভিত হয়ে ম্লান চোখে মেহরিমার পিঠের দিকে তাকিয়ে থাকে। অমিত শাহর সাথে ছাদে দাঁড়িয়ে আছে ইভান। আকাশে আজ আর চাঁদের অস্তিত্ব নেই। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। অন্ধকারে চাদরের মাঝে নিজেকে খুইয়ে বসেছে প্রকৃতি। দুজনের আঙ্গুলের ভাঁজে জ্বলন্ত সিগারেট রাখা। কেস সলভ হওয়া না পর্যন্ত এই গ্রামেই থাকতে হবে ইভানকে। হঠাৎ করে একদিনেই তো আর বাসা খোঁজা সম্ভব নয়। অপরদিকে অমিত শাহ একা মানুষ, স্ত্রী সন্তান কেউ নেই। নিজস্ব বেশ বড় একটা বাড়িও আছে, সেখানে ইভানের থাকার ব্যবস্থা করেছেন উনি। নিজেরও একটা সঙ্গী হবে, ইভানেরও থাকার জায়গার সমস্যা মিটবে। ছোট্ট বাড়িটা বাংলা টাইপের। ইভানের ভালো লেগেছে জায়গাটা। প্রকৃতির সঙ্গে এভাবে মিলেমিশে থাকতে পারাটা মন্দ নয়, এনজয়েবল। ইভান ভেবে রেখেছে এই বাড়িতে আর কোনো গার্ডও রাখবে না। কিছুক্ষণ আগেই জলিল শেখের মৃত্যু থেকে শুরু করে শেষ পর্যন্ত সবটা শুনে শেষ করেছে ইভান। আর তখন থেকেই নীরবতা ক্রমশ গ্রাস করে নিচ্ছে ইভানকে। জলিল শেখ সহ মাধবী দুজনের মৃত্যুতেই কেমন একটা রহস্যের গন্ধ পাচ্ছে। মনে হচ্ছে মৃত্যুগুলো স্বাভাবিক নয়। আচ্ছা, এতগুলো মানুষের মাঝে কারোর মনে কি মৃত্যুগুলো নিয়ে একটু সন্দেহ জাগেনি, নাকি কাহিনী অন্য? এমন নয় তো নিজেরা সবটা জানে, শুধুমাত্র অন্যদের কাছে বিষয়গুলো অজানা? শেখ পরিবার আর চৌধুরী পরিবারের মাঝে পূর্বের কোনো কানেকশন আছে হয়তো, কিন্তু সেটা কি? ইভানের মস্তিষ্ক ক্ষিপ্ত হয়ে পড়ে। মনে হচ্ছে যত ভাবছে ততই রহস্যের সাগরে ডুবে যাচ্ছে। ইভানের গতিবিধি পর্যবেক্ষণ করে অমিত শাহ মুখ খোলে। রহস্যের অতলে হারিয়ে যাচ্ছেন, তাই না স্যার? ফার্স্টলি আমি আপনার ছেলের বয়সী, তাই আমাকে স্যার বলা বন্ধ করুন। আনইজি লাগে আমার। প্রফেশনাল বিহেভিয়ার ডিউটি টাইম ব্যতীত অন্য কোনো সময় করার প্রয়োজন নেই। নাম ধরে রাখবেন। দ্বিতীয়ত, আমি ইভান এমন অনেক কেস সলভ করেছি। বিষয়টা যদিও সময় সাপেক্ষ, তবে আমি এর শেষ দেখেই ছাড়ব। তৎক্ষণাৎ শঙ্কার তোলে অমিত শাহর ফোনটা বেজে ওঠে। কল রিসিভ করতেই কর্ণগোচর হয় এক কনস্টেবল ভীত কণ্ঠস্বর। অমিত স্যার,
চৌধুরী বাড়ির নাতনি অ্যামেলিয়া গত রাত থেকে নিখোঁজ। আয়রা চৌধুরীর ছোট মেয়ে, চিনেছেন স্যার? গতকাল রাতে চৌধুরী বাড়িতে এসেছিল মেয়েটা, তারপর থেকে আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। কিছুক্ষণ আগেই স্বয়ং আয়রা চৌধুরী নিজে জানিয়েছেন সবটা। কল লাউড স্পিকারে থাকায় ইভান সবটা শুনতে পায়। কাহিনী দুটোর মাঝে কোথায় একটা ছন্দ মিলে যাচ্ছে ভাব, তবে শেষমেশ ছন্দটা নিজের রূপ বদলিয়ে ফেলেছে। লোচনদয় বন্ধ করে ভাবনার গহীনে হারিয়ে যায় ইভান। কিছু সময় ওভাবেই পেরিয়ে যায়। তখনও ভাবনার মহাসাগরে ডুবে আছে ইভান। মস্তিষ্কের প্রতিটা নিউরন উপলব্ধি করতে পারছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট কোনো একটা পয়েন্টও মিস করে যাচ্ছে, যেটা ওর সামনে ঘুরঘুর করছে। সহসা কিছু একটা ভেবে আখিদয় মেলে ধরে। এসআই অমিত সাহা, চৌধুরীর বাড়িতে কোনো সিসিটিভি ক্যামেরা আছে কি? হ্যাঁ আছে তো। আগামীকাল ফুটেজ চেক করার ব্যবস্থা করুন। বাই দ্য ওয়ে, একটা জিনিস খেয়াল করেছেন কি? কি জিনিস ইভান? গলা, কুড়াল অথবা রামদা জাতীয় কোনো ধারালো অস্ত্র দিয়ে এক কোপে কাটা হয়েছে। গলাটা একদম প্লেন ছিল। এক কোপে কাটার মতো শক্তি কোনো মেয়ের থাকবে না। খুনি হয়তো একজন ছেলে। প্রথমে অমিত সাহা বেশ অবাক হয়। বিষয়টা উনি ওভাবে খেয়াল করেননি। মনে মনে ইভানের প্রশংসায় পঞ্চমুখ হয়ে পড়েন। পরক্ষণে শেষের কথাগুলো শ্রবণেন্দ্রিয় ঝঙ্কার তুলতেই অবনীশেকের মুখটা মানসপটে ভেসে ওঠে। ইভান, নারী ক্ষমতা সম্পর্কে তোমার ধারণা নেই বাবা। নারীর শক্তির কাছে পৃথিবীর রাজকীয় তলোয়ারও শূন্য। নারীর প্রতিটা শিরা উপশিরা বহিত প্রবাহমান। নারী চলন্ত ফুলগিন দিয়েও তৈরি অগ্নিকন্যা। যে নারী লক্ষ্মী সরস্বতীর মতো শান্ত হতে পারে, সেই নারী চণ্ডীর মতো আগুনও হয়েও চলতে পারে, আবার জ্বালাতেও পারে।